এই দেখ, এই খাও। Recording in progress. আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম আপনি কি আসসালাম। কথা বলতেছেন? কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। Recording stopped. Recording in progress. আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করেছিলাম। দ্য ভ্যালু চেইন আমরা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা স্টেজে যেমন ইনবাউন্ড লজিস্টিক্স আমাদের র মেটেরিয়ালস গুলো আমাদের ফ্যাক্টরিতে আসলো, এরপরে অপারেশনাল স্টেজ, এরপর হচ্ছে যে ফিনিশ গুডটাকে আমরা ডেলিভারি করলাম। এছাড়া মার্কেটিং সেলস এর ক্ষেত্রে বা আফটার সেলস সার্ভিসের ক্ষেত্রে এই প্রত্যেকটা স্টেজে একটা করে আমাদের ভ্যালু এডিশন হয়। তো ভ্যালু এডিশনটার ক্ষেত্রে আমরা যে কোনো একটা ভ্যালু অ্যাড করব, এটা ২ টা জিনিসকে আমাদের মাথায় রাখতে হয়। ৩ টা জিনিসকে। একটা হচ্ছে যে আ নিউনেস। নিউনেস মানে হচ্ছে যে আমাদের কারেন্ট প্রোডাক্টের ভিতরে বা আমরা নতুন কোনো একটা প্রোডাক্ট যে মার্কেটে নিয়ে আসবো, সে নতুন কোনো একটা ফিচার দিচ্ছে, যে ফিচারের কারণে কাস্টমাররা ওই প্রোডাক্টটাকে কিনতে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তখন দেখা যাচ্ছে যে কাস্টমাররা ওই প্রোডাক্টটাকে কিনবে। আরেকটা হতে পারে যে এক্সিস্টিং প্রোডাক্টই এইটার পারফরম্যান্সটা মানে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট এইটা ভালো হওয়ার কারণে অন্যান্য যারা কম্পিটিটর আছে তাদের প্রোডাক্টের চাইতে আমাদের প্রোডাক্টটা কাস্টমাররা পছন্দ করতেছে। তাহলে পারফরম্যান্সের দ্বারাও বা কোয়ালিটির দ্বারাও আমরা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। আরেকটা হচ্ছে নতুন কোনো ফিচার এড করলে এটার দ্বারাও আমরা কোনো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি আমাদের কাস্টমারদের জন্য। আরেকটা হচ্ছে কাস্টমাইজেশন। এইটা
২ ধরনের হয়। একটাকে আমরা বলি মাস কাস্টমাইজেশন আর আরেকটাকে বলি সেলফ কাস্টমাইজেশন। যেমন আমরা মাস কাস্টমাইজেশন যদি এরকম বুঝতে পারি সেটা হচ্ছে যে আমরা রেডিমেড আমাদের কাপড় যেগুলা কিনি বা রেডিমেড ক্লদিং যেগুলো কিনি সেগুলোর একটা নির্দিষ্ট সাইজে আমরা দোকানে অ্যাভেলেবল সাইজ ধরো স্মল, এক্স স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, ডাবল এক্স লার্জ এরকম করে ডিফারেন্ট সাইজ গুলা থাকে। ওই প্রত্যেকটা সাইজে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে। এই ধরনের মেজারমেন্টকে আমরা বলতেছি মাস কাস্টমাইজেশন। তাহলে মাস পিপলের জন্য একটা কাস্টমাইজড ওয়েতে আমরা সাইজটাকে জানি। আরেকটা হতে পারে সেলফ কাস্টমাইজেশন। আমরা যখন কোনো একটা উম আ কোনো একটা টেইলরিং শপে নিজে আমরা কোনো একটা প্রোডাক্টকে তৈরি করি, তাহলে আমার নিজের বডির মাপ অনুযায়ী আমাকে ওইটাকে তৈরি করে দিচ্ছে। তো এই কনসেপ্টটাকে আমরা বলছি সেলফ কাস্টমাইজেশন। তাহলে কাস্টমারের ইন্ডিভিজুয়াল কাস্টমারকে যখন রিপ্রেজেন্ট করবে তখন সেটাকে আমরা বলতেছি সেলফ কাস্টমাইজেশন। আর যখন কোনো একটা বাল্ক আকারে কাস্টমারকে রিপ্রেজেন্ট করবে তখন আমরা সেটাকে বলতেছি মাস্ট কাস্টমাইজেশন। আরেকটা হচ্ছে আমরা আ কাস্টমার কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা দিব, এটা হইতে পারে যে আমরা লো প্রাইসে দিচ্ছি। তো লো প্রাইসে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে কাস্টমার ওই প্রোডাক্টটাকে কিনতেছে। যারা বাজেট ফ্রেন্ডলি বা বাজেটের কনস্ট্রেন্ট যারা আছে, তারা দেখা যাচ্ছে কোয়ালিটিকে কিছুটা ছাড় দিচ্ছে। ছাড় দিয়ে দেখা যাচ্ছে ওই লো কস্ট প্রাইসটাকে কিনতেছে। এরকম কিছু কাস্টমার কিন্তু মার্কেটে আছে। তাহলে এইটার দ্বারাও আমার প্রোডাক্টটা মার্কেটের ভিতরে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে প্রোডাক্টটা দিতে পারতেছে। এই কারণে আমি কিছু কাস্টমার বেস আমার আছে। আরেকটা হতে পারে কনভেনিয়েন্স। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে যে 24 আওয়ার্স হোম ডেলিভারি দিচ্ছে। তাহলে এরকম যখন কোনো একটা অফার থাকে, তো এই 24 আওয়ার্স আমি কোনো একটা অড টাইমের ভিতরে দেখা যাচ্ছে যে আমার রেস্টুরেন্টে যাওয়া পসিবল না অথবা আমি কোনো একটা অর্ডার করা পসিবল না। আ তো আমি বাসায় থেকেই ওইটাকে রিসিভ করা পসিবল যদি এরকম 24/7 এটা ডেলিভারি সার্ভিসটা থাকে। তাহলে এইটা হচ্ছে কি কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স এর দ্বারা আমার একটা কাস্টমার ক্রিয়েট হবে, কাস্টমার বেস ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে যে আমরা বিজনেসের যে ভ্যালু ক্রিয়েশন করব, এখানে আমার ২ টা জিনিস খেয়াল করতে হবে। আমরা যে টার্গেট কাস্টমারকে মাথায় রেখে কোন একটা ভ্যালু ক্রিয়েট করলাম যে লো কস্ট স্ট্র্যাটেজি অথবা হাই কোয়ালিটি স্ট্র্যাটেজি অথবা কনভেনিয়েন্স স্ট্র্যাটেজি, হোয়াটএভার দ্য স্ট্র্যাটেজিস আমরা যে কাস্টমারকে টার্গেট করে রা মাথায় রেখে আমরা যে স্ট্র্যাটেজিটা সেট করলাম, এটা ২ টা কেস যাতে না হয়। একটা হচ্ছে যে আমরা আ মানে 24/7 ডেলিভারি সার্ভিস চালু করলাম। দেখা যাচ্ছে যে এরকম আ ওরকম কাস্টমার ওই কোনো একটা পার্টিকুলার রিজন এ ওরকম কাস্টমার নাই। যারা দেখা যাচ্ছে যে এরকম অড টাইম এ অর্ডার প্লেস করতেছে বা 24/7 দরকার। তো তাদের জন্য হয়তো আ স সকাল ৮ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত হয়তো এনাফ। আ তো সেখানে আমার 24/7 আমাকে অপারেশন করতে হচ্ছে, এক্সট্রা কস্টিং হবে। বাট আমি কিন্তু কোনো সেলস জেনারেট হচ্ছে না বা মিনিমাম সেলস জেনারেট হচ্ছে। রেভিনিউ এনাফ পরিমাণে রেভিনিউ জেনারেট হচ্ছে না। তার মানে আমি ওইখানকার কাস্টমারকে আমরা মিসরিড করছি। আরেকটা হইতে পারে যে আমি এমন কিছু আ প্রোডাক্ট দিলাম কাস্টমারের জন্য। দেখা যাচ্ছে যে কোনো ইকোনমিজ এর জন্য মানে ইকোনমিক্যাল রিসেশন হতে পারে বা ইকোনমিক্যাল একেক ধরনের যেমন আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা যাচ্ছে যে মানুষের ইনভেস্টমেন্ট হচ্ছিল না। বিশেষ করে বিদেশি ইনভেস্টমেন্ট গুলা হচ্ছিল না, ফরেন ইনভেস্টমেন্ট গুলা হচ্ছিল না। বা দেশের ভিতরেও মানুষ আনসার্টেইন ছিল যে পলিটিক্যালি কোন দিকে যাবে। একটা স্টেবল গভর্নমেন্ট আসলে তারা আ এক ধরনের একভাবে ডিল করবে। তো এরকম একটা চিন্তা মানুষজনের মাথায় ছিল। তো এরকম যখন একটা আনরেস্ট অবস্থায় থাকে বা আনসার্টেনিটি অবস্থায় থাকে, তো তখন দেখা যায় যে আমরা যে ইকোনমিটা থাকে, এইরকম ইকোনমিতে আমরা বিজনেস করতে চাইলেও দেখা যায় যে অনেক সময় কাস্টমার ইনভেস্টমেন্টটা পাওয়া যায় না বা কাস্টমার বেস পাওয়া যায় না। তাহলে এইটাকেও মাথায় রাখতে হবে। এই ২ টা জিনিসকে যদি আমরা মাথায় না রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বিজনেস মডেলটা সাকসেসফুল হবে না। এখন হচ্ছে বিজনেস মডেলের ক্ষেত্রে আমার ৪ টা আ কম্পোনেন্ট থাকে বা ৪ টা পার্টস থাকে। ১ম টাকে আমরা বলতেছি কোর স্ট্র্যাটেজি।
কোর স্ট্র্যাটেজি বলতে বেসিক্যালি আমার বিজনেসটা যে অপারেট করব, মানে আমার সামনে মাথায় কি জিনিসকে টার্গেট করে বা কি কোন অবজেক্টকে সামনে রেখে আমি বিজনেসটা করব, এইটাকে আমরা বলতেছি কোর স্ট্র্যাটেজি। তাহলে কোর স্ট্র্যাটেজি সেট করার ক্ষেত্রে আমরা সেট করবো যে আমাদের বিজনেস মিশনটা কিরকম হবে, বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কিরকম, প্রোডাক্ট বা কিরকম সার্ভিস দিব, আমরা কোন মার্কেটে প্রোডাক্ট বা সার্ভিসটা দিব। এরপরে আমার কম্পিটিটরের প্রোডাক্টটা নাকি কিনা আমার প্রোডাক্টটা যে পারচেস করবে, সেটা কেন পারচেস করবে। তাহলে এই জিনিসগুলোকে ডিফাইন করা হচ্ছে কোর স্ট্র্যাটেজির মাধ্যমে। আচ্ছা, স্ট্র্যাটেজিক রিসোর্সের ক্ষেত্রে কোর কম্পিটেন্সি, মানে কোর কম্পিটেন্সি হচ্ছে এইরকম কিছু স্পেসিফিক বিষয় বা স্পেসিফিক কোয়ালিটি বা স্পেসিফিক মেজারমেন্ট যেটা আমি ছাড়া আমার কম্পিটিটরের মধ্যে নাই, মানে যেটা যার দ্বারা কাস্টমার আমার কম্পিটিটরের কাছ থেকে আমাকে সেপারেট করবে বা ডিফারেন্সিয়েট করবে, সেটাকে আমরা বলতেছি কোর কম্পিটেন্সি। আর হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাসেট। কোর কম্পিটেন্সি গুলা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি নিচ্ছি, বা কোর কম্পিটেন্সি গুলো অ্যাচিভ করার জন্য আমার স্ট্র্যাটেজি গুলো কি কি, সেগুলোকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক অ্যাসেট। আর কোনো একটা বিজনেস করতে গেলে দেখা যাচ্ছে যে আমার সাপ্লায়ারদের সাথে কাজ করতে হয়। এরপর অনেক ধরনের পার্টনার থাকতে পারে, ব্যাংকিং পার্টনার থাকতে পারে, ইন্স্যুরেন্স পার্টনার থাকতে পারে, ডেলিভারি পার্টনার থাকতে পারে। তাহলে এগুলোকে আমরা বলতেছি পার্টনারশিপ নেটওয়ার্ক। আর এছাড়া আদার কি রিলেশনশিপ থাকতে পারে, যে কাস্টমারের সাথে আমার রিলেশনশিপ কিরকম, অথবা গভর্নমেন্টের সাথে রিলেশনশিপ কিরকম, বা ট্যাক্স ভ্যাট এই জিনিসগুলো আমরা কিভাবে কত স্মুথ হবে। তাহলে এগুলোও একটা পার্টনারশিপ নেটওয়ার্কের ভিতরে ইনক্লুডেড। আরেকটা হচ্ছে কাস্টমার ইন্টারফেসের ক্ষেত্রে আমার আমরা কোন কাস্টমারকে টার্গেট রেখে বিজনেসটা করব, বা আমরা সেই কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলাকে কিভাবে ফুলফিল করব, বা কাস্টমারকে আমরা কিভাবে সাপোর্ট দিব, বা আমার প্রাইসিং স্ট্রাকচারটা কি হবে, যে আহ, আমার প্রাইসিং স্ট্রাকচারটা কি হবে, যাতে আমার রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল হয়, যাতে আমি যে জিনিসটাকে মাথায় রেখে আমরা যে জিনিসটাকে মাথায় রেখে সেল করতে চাচ্ছি, প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছি, সেটা আমার যাতে সাকসেসফুলি আমরা ডিল করতে পারি। দেখা যাচ্ছে যে আমি আমার প্রোডাক্টটা কেমন ভাবে ডিজাইন করলাম, তো যে প্রাইস সেট করতেছি সেই প্রাইসে হয়তো কাস্টমাররা ওই প্রোডাক্টটাকে কিনতেছে না। তো এরকম যাতে না হয়, তাহলে প্রাইসিং স্ট্র্যাটেজিটা এই কারণে হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, কোর স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা যে জিনিসটা, তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে যে এই যে এখানে ছিল মিশন, মিশন কি হবে, প্রোডাক্ট বা মার্কেট স্কোপ কি হবে, আর হচ্ছে বেসিস অফ ডিফারেন্সিয়েশন কি হবে। তাহলে মিশন, মিশন স্টেটমেন্ট বলতে আমরা কোনো একটা ফার্ম, কোনো একটা ফার্ম কিভাবে বিজনেস করবে সেটাকে সে কিভাবে ডিফাইন করে, এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের মিশন স্টেটমেন্ট। তাহলে মিশন স্টেটমেন্টের ক্ষেত্রে সে তার অবজেক্টিভ বা মিশনটাকে এমনভাবে ডিসক্রাইব করবে যাতে সে একটা শর্ট লাইনের মাধ্যমে বা ছোট একটা সেন্টেন্সের মাধ্যমে কমপ্লিটলি তার বিজনেসটা কি, কোন মার্কেটকে টার্গেট করছে, তারা কি কাস্টমারকে দিচ্ছে, কেন সে কম্পিটিটর থেকে ডিফারেন্স, এই জিনিসগুলোকে সহজে একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা যখন ডিসক্রাইব করি তখন ওইটাকে আমরা বলতেছি মিশন স্টেটমেন্ট। প্রোডাক্ট বা মার্কেট স্কোপ সেটা হচ্ছে যে আমরা কোন প্রোডাক্ট দিব আমার এই বিজনেসে, এবং আমরা কোন কোন মার্কেটকে টার্গেট করব, কোন মার্কেট, মানে পুরো মার্কেটকে টার্গেট করা যায়, কিন্তু পুরো মার্কেটকে টার্গেট করে দেখা যাচ্ছে যে এটা অপারেটিং কস্ট অনেক বেশি, তার সাথে কোনো একটা নিশ মার্কেটকে বা কোনো একটা কনসেন্ট্রেটেড মার্কেটকে টার্গেট করে ইনিশিয়াল বিজনেসটা শুরু করতে হয়। ডিফারেন্সিয়েশন আমরা বলছি যে কম্পিটিটরের কাছ থেকে আমরা কেন ডিফারেন্স, কম্পিটিটরের প্রোডাক্ট না কিনে আমার প্রোডাক্টটাকে কেন ইউজ করবে, বা আমার সার্ভিসটাকে কেন ইউজ করবে, এই জিনিসটাকে আমরা কাস্টমারকে এক্সপ্লেন করতে হবে বা কাস্টমারকে বুঝাইতে হবে। তাহলে মিশন স্টেটমেন্ট আমরা যেটা বললাম, একটা হচ্ছে যে গোল। তাহলে গোলটা হচ্ছে কোনো একটা মেজারেবল টার্গেট বা মেজারেবল পারফরমেন্স, আমরা আমাদের কোনো একটা টার্গেট নিলাম, এবং সেটা হইতে পারে যে আমার 3 মাসে এত পরিমাণ আমরা সেলস জেনারেট করব বা এত পরিমাণ রেভিনিউ জেনারেট করবো, এটা একটা মেজারেবল টার্গেট। তাহলে এটাকে আমরা বলতেছি গোল। আর মিশন হচ্ছে বেসিক্যালি ওই গোলটা, তো আমি কিভাবে রেভিনিউ জেনারেট করবো বা কিভাবে মানি জেনারেট করবো সেটা।
আর মিশনটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের বেসিক্যালি পারপাস বা একটা কি প্রিন্সিপাল। কোন প্রিন্সিপালকে মাথায় রেখে ওই অর্গানাইজেশনটা বিজনেসটাকে করবে সেটাকে আমরা বলতেছি মিশন। তাহলে মিশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা আ আ ৯ টা জিনিসকে সাধারণত মাথায় রাখা হয়। একটা হচ্ছে যে টার্গেট কাস্টমার কারা? কোনো একটা ফার্মের টার্গেট কাস্টমার কারা? এরপর হচ্ছে যে জিওগ্রাফিক্যালি কোন মার্কেটকে টার্গেট করে এই প্রোডাক্টটাকে সেল করা হবে। এরপর হচ্ছে যে ৩ ধরনের স্ট্র্যাটেজি থাকে। একটাকে আমরা বলি সারভাইভাল, গ্রোথ আর হচ্ছে প্রফিটেবিলিটি। সারভাইভাল মানে হচ্ছে কারেন্ট যে অবস্থায় আছে, ওই অবস্থাটাকে ধরে রাখার জন্য আমরা যে স্ট্র্যাটেজি নেই, ওইটাকে আমরা বলি সারভাইভাল। আর আমরাকে সেলস ইনক্রিজ করার জন্য অথবা প্রফিট ইনক্রিজ করার জন্য আমরা যখন স্ট্র্যাটেজি নেই, তখন আমরা বলতেছি কনসার্ন ফর গ্রোথ অর প্রফিটেবিলিটি। আচ্ছা, ফিলোসফি যেমন একেকটা কোম্পানি, কোনো একটা কোম্পানি হইতে পারে যে আমরা অল ইনক্লুসিভ, আমরা সব ধরনের আ জেন্ডার, রেস, রিলিজন সবাইকে আমরা ইনক্লুসিভ করে সেল করি। এইটা একটা ফিলোসফি হইতে পারে। বা তাদের কোনো একটা এথিক্যাল প্রায়োরিটিস থাকতে পারে। আরেকটা হচ্ছে অ্যা যেমন কনসার্ন ফর পাবলিক ইমেজ। যেমন আ এনভায়রনমেন্টাল যে সমস্ত ইস্যু গুলো আছে বা পাবলিক ইস্যু যেগুলো আছে সেইগুলাকে যখন আ বা সেই জিনিসগুলোকে যখন মাথায় রাখা হয় বা সেই জিনিসগুলাকে মাথায় রেখে যখন বিজনেস করা হয় বা সেইগুলাকে মার্কেটিং করে বিজনেস করা হয়, তখন সেটাকে আমরা বলতেছি কনসার্ন ফর পাবলিক ইমেজ। আর যে পুরো ইউজ আরেকটা হচ্ছে যে আমরা কেন বেটার অন্যান্য কম্পিটিটরের চাইতে সেই সেলফ কনসেপ্টটাকে বোঝানো। আরেকটা হচ্ছে নিজের আরেকটা স্ট্র্যাটেজি হইতে পারে। সেটা হচ্ছে যে আ এমপ্লয়িদেরকে ভালো ফ্যাসিলিটি দেয় বা এমপ্লয়িদেরকে ওয়েল বিং টেক কেয়ার করে। এইটা বলার মাধ্যমে কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়। বল ২ থেকে যেমন ওয়ার্ল্ড কাপ স্টেজে দেখা যাচ্ছে মেজর লং ওয়ার্ল্ড কাপেও দেখা গেছে যে তাকে ইনভাইট করছে পার্টিসিপেট করার জন্য, বাট সে রিফিউজ করছে। বলছে যে কাতারের এই ওয়ার্ল্ড কাপ এরেঞ্জ করতেছে হিউম্যান রাইটস ভায়োলেট করছে। তাহলে এই ভায়োলেট করার কারণে সে এটা পারফর্ম করার জন্য এগ্রি করে নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি তাহলে শাকিরার কনসেপ্টটা যেটা সেটা হচ্ছে যে কাতার তার নিজস্ব এমপ্লয়ির মধ্যে বা নিজের দেশের নাগরিকের ভিতরে বা ওয়ার্কফোর্স এর ভিতরে তারা হিউম্যান রাইটস ভায়োলেট করছে বলে কিন্তু সে একজন পারফর্মারকে পাইল না। তো সেম কনসেপ্টটা কাউকে মার্কেটিং করার জন্য আমি আমার এমপ্লয়িদের প্রতি কনসার্ন এইটা বলেও আমরা কাস্টমারের কাছ থেকে মার্কেটিং করা পসিবল। তাহলে মিশন স্টেটমেন্টের ভিতরে এই যে আইডিয়াল একটা মিশন স্টেটমেন্টের ভিতরে এই ৯ টার সবগুলাই থাকবে। বাট বেসিক্যালি আমরা মিশন স্টেটমেন্ট গুলো দেখা যাচ্ছে যে আমরা মেক্সিমাম যতগুলা ইনকর্পোরেট করা যায় বা কয়েকটা করে ইনকর্পোরেট করে দেখা যাচ্ছে যে আমরা মিশন স্টেটমেন্ট গুলো তৈরি হয়। আমরা এখানে বেশ কয়েকটা মেজর কোম্পানির আ মানে পরিচিত বেশ কিছু মেজর কোম্পানির আমরা যদি দেখি, যেমন আ Google এর মিশন স্টেটমেন্ট হচ্ছে to organize the world's information and make it universally accessible and useful. তার মানে শুধুমাত্র ইনফরমেশন গুলাকে গ্যাদার করা এবং এইটা যাতে সবাই অ্যাক্সেস করতে পারে হোল ওয়ার্ল্ড এ ইউজফুল ভাবে, আ এইটাকে তারা এনশিওর করে। এইটা তাহলে তাদের মিশন স্টেটমেন্ট। মানে তারা কি করতে চাচ্ছে এটা তারা বোঝা যায়। মেটার ক্ষেত্রে যদি বলি, আ bring the world closer together. উম তার মানে মানুষ একজনের সাথে কানেক্টেড হয়ে দেখা যাচ্ছে বা কমিউনিটির যে পাওয়ার একজনের সাথে কানেক্ট হয়ে ওয়ার্ল্ডকে আরো ক্লোজ করে ফেলতেছে। দেখা যাচ্ছে যে আ অ আগের সেই পরিচিত ছোট বন্ধু আ আ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সাথে কানেক্ট হচ্ছে। বা দ আ একটা নির্দিষ্ট টাইম পরে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের ২ জন ২ প্রান্তে আছে। কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকতেছে। আমরা অ্যাপারেল ব্র্যান্ড গুলার কথা যদি বলি, যেমন আ যেমন দেখা যাচ্ছে নাইকির কথা। নাইকি দেখা যাচ্ছে আমরা নাইকিকে স্পোর্টস ব্র্যান্ড হিসাবেই বেশি জানি। তাহলে স্পোর্টস ব্র্যান্ড হিসেবে তারা বলতেছে
হচ্ছে যে আহ, তারা অ্যাথলিটদের জন্য ইন্সপায়ার্ড এবং ইনোভেটেড প্রোডাক্ট তারা তৈরি করতে চাচ্ছে। তাহলে এইটার দ্বারা আমরা নাইকির কি নিয়ে বিজনেস করবে, তার মানে তারা কোন লোকেশনে বিজনেস করবে বা তাদের টার্গেট মার্কেট কি, সেটা কিন্তু সে এক্সপ্লেন করতেছে। হুম। এরপর অ্যামাজনের কথা যদি বলি, তারা দেখো টু বি দ্য আর্টস মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি। আরেকটা হচ্ছে যে তারা বলতেছে যে এটা অনলাইনে কাস্টমাররা যাতে প্রোডাক্ট গুলোকে কিনতে পারে। তাহলে তারা তাদের মেইন যে স্ট্র্যাটেজি ডিফারেন্সিয়েট করার, যে কাস্টমাররা যাতে অনলাইনে প্রোডাক্টটা কিনতে পারবে, তাহলে এই কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে সেটা কিন্তু আমার মিশন স্টেটমেন্ট ভিতরে চলে আসতেছে। আবার কস্টকো, এটা আমেরিকান একটা হচ্ছে যে লার্জ সুপার মার্কেট চেইন। এরা কি করে দেখা যাচ্ছে বাল্ক আইটেম সেল করে। বাল্ক আইটেম বলতে মানে পাইকারি প্রাইসে সেল করে। দেখা যাচ্ছে যে তারা লোয়েস্ট প্রাইসটাই তাদের ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। অন্যান্য লোকাল মার্কেটের চাইতে তাদের বাল্ক আইটেম যেহেতু কিনবা, তাহলে এটা তাদেরকে লোয়েস্ট প্রাইসে ডেলিভারি করতে পারে। ফুড অ্যান্ড বেভারেজে যদি দেখি, কিছু যেমন কোকের হচ্ছে যে টু রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড, এইটা দ্বারা তারা কি সেল করতেছে এটা সহজে বোঝা যাচ্ছে। আবার আমরা যদি টেড টক, এটা আমরা সবাই নাম শুনছি, যে স্প্রেড দ্য আইডিয়াস ফস্টার কমিউনিটি এবং হচ্ছে ক্রিয়েটিং ইম্প্যাক্ট, টেড টক। তাহলে এরকম। অথবা টেসলার ক্ষেত্রে যদি বলি যে আহ, আগে ছিল আমরা ফুয়েল এনার্জি, সেখান থেকে ইলেকট্রিক এনার্জিতে আসতেছে, তাহলে এটাকে তারা বলতেছে সাস্টেনেবল এনার্জি। তাহলে ওয়ার্ল্ডটা আগের ফসিল ফুয়েল থেকে এখন যে সাস্টেনেবল এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে। তো এইটা হচ্ছে তার মিশন স্টেটমেন্ট। যদিও আলটিমেটলি ইলেকট্রিসিটি তৈরি করার জন্য আমরা আবার ফসিল ফুয়েল ইউজ করতেছি, বাট তারা তাদের মার্কেটিংটা এভাবে করতেছে মিশন স্টেটের মাধ্যমে। তাহলে স্ট্র্যাটেজিক রিসোর্সেস, একটা হচ্ছে আমরা মিশন স্টেটমেন্ট সিলেক্ট করলাম। এখন আমাদের কি কি রিসোর্স, বিজনেস করার জন্য তো আমাদের অবশ্যই রিসোর্স গুলো অ্যাভেলেবেল থাকতে হবে। তাহলে যে স্ট্র্যাটেজিক রিসোর্সের মাধ্যমে বা যে রিসোর্সের মাধ্যমে আমার স্ট্র্যাটেজিকটাকে ইমপ্লিমেন্ট করব, সেটাকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক রিসোর্সেস। একটা হচ্ছে যে দুইটা স্ট্র্যাটেজিক রিসোর্সেস থাকবে। একটা হচ্ছে কোর কম্পিটেন্সি, যেটা হচ্ছে যে অন্য কোনো কম্পিটিটরের মধ্যে নাই বা যেটা আমি সবচেয়ে ভালো করি, সেটাকে আমি বলবো আমার কোর কম্পিটেন্সি। আরেকটা হচ্ছে যে ওই যে স্ট্র্যাটেজি গুলাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি কি অ্যাসেট আছে বা কি কি মেশিনারিজ আছে বা কি কি ম্যান পাওয়ার আছে, যেটা আমার স্ট্র্যাটেজি গুলাকে ফুলফিল করতে পারবে। আচ্ছা, আমার তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে স্ট্র্যাটেজি রিসোর্সটা কেন ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আহ, আমার এই দুইটা যদি মিলে কম্বাইন্ড অবস্থায় থাকে, একটা হচ্ছে যে আমার কোর কম্পিটেন্সিস, আমার যেগুলো অন্য কাস্টমারদের ভিতরে নাই বা অন্য কম্পিটিটরদের মধ্যে নাই, এই কোর কম্পিটেন্সিসটা। আর একটা হচ্ছে যে আমার আহ, যে অ্যাসেট গুলো, এই দুইটা কম্বাইন্ড হয়ে আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করবে, যে কারণে আমি আমার বিজনেস মার্কেটে আমার বিজনেসটাকে করতে পারবো। তাহলে এইটাকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক রিসোর্স। আর একটা হচ্ছে যে কোনো একটা বিজনেসকে কেউ একটা ইভালুয়েট করবে, ইনভেস্টররা, যে এই বিজনেসটা প্রফিটেবল হবে কিনা। তখন তারা এই দুইটা জিনিসের উপরে খেয়াল করবে যে এদের কোর কম্পিটেন্সিস কি কি এবং স্ট্র্যাটেজিক রিসোর্স কি কি, এই দুইটা জিনিসের উপরে তা ওই কোম্পানির অ্যাচিভমেন্টটা তারা খেয়াল করবে। আরেকটা হচ্ছে যে উম, এই দুইটা জিনিস, ওই যে আমরা যেটা বললাম যে টার্গেট কোনো কাস্টমার বা কম্পিউটার থেকে ডিফারেন্সিয়েট করার জন্য ইউনিক কোনো জিনিস তারা দিতে পারতেছে কিনা মার্কেটে, যেটা সহজেই অন্যকে ইমিটেট না করতে পারে। তাহলে অন্যকে ইমিটেট না করতে পারলে তার মানে তখন একটা কাস্টমার বেস তৈরি হবে। আর যদি সহজে ইমিটেট করতে পারে, তখন কিন্তু ওই কাস্টমার বেসটা কিন্তু কনফার্ম ভাবে ধরে রাখা যাবে না। তাহলে আহ, কাউকে ইভালুয়েট করার জন্য কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা বিজনেসকে আমরা স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলা বা স্ট্র্যাটেজিক রিসোর্স গুলোকে এটাকে চিন্তা ভাবনা করতে হয়। আর এটা হচ্ছে পার্টনারশিপ নেটওয়ার্ক। আমরা শুধুমাত্র নিজের বিজনেসের মাধ্যমে না, আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু রিসোর্স শেয়ার করেও বিজনেস করা যায়। তাহলে এই ধরনের অবস্থাকে আমরা বলতেছি পার্টনারশিপ নেটওয়ার্ক। যেমন আমরা হতে পারে যে আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিছু রিসোর্স নিব বা সাপ্লায়ার আমার কিছু রিসোর্স নিবে, এরকম হইতে পারে। বা সাপ্লায়ার ছাড়া অন্যান্য আমার যারা বিজনেসের স্টেক হোল্ডার আছে, তাদের রিসোর্স গুলো আমরা ইউজ করব বা আমার রিসোর্স গুলা
তারা ইউজ করবে। এরকম করে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি পার্টনারশিপ নেটওয়ার্ক। তার মানে আমরা আমাদের রিসেন্ট টাইমে বাংলাদেশে অনেক অনলাইন বিজনেস দেখি। তাহলে অনলাইন বিজনেস গুলো যদি সবাই ডেলিভারিটা নিজের ম্যান পাওয়ার দিয়ে করতে হইতো পুরো ঢাকার ভিতরে বা পুরো সারা দেশের ভিতরে, এটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট হইতো। তো এইটা না করে আমরা যদি কোনো একটা নেটওয়ার্ক ইউজ করি, যেমন এটা হইতে পারে যে পাঠাও ফুড হইতে পারে, বা স্ট্রিট ফাস্ট কুরিয়ার হইতে পারে, বা সুন্দরবন কুরিয়ার হইতে পারে, বা উবার ইটস হইতে পারে। তাহলে এই ধরনের একটা নেটওয়ার্কের মাধ্যমে দেখা যাচ্ছে সবাই সেই নেটওয়ার্কটাকে শেয়ার করতেছে। আচ্ছা, আরেকটা ইস্যু হইতে পারে, সেটা হচ্ছে যে আহ, কিছু কিছু আইটেম আছে, যেমন আমরা অনলাইনে দেখি যে ফিশ সেল করে, অথবা এরকম পার্টিকুলার কিছু কেসে দেখা যাচ্ছে যে আবার নিজেরাই এটা সেল করতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে তারা তাদের কোনো একটা জিওগ্রাফিক্যাল রিজন ওয়াইজ তাদেরকে বিজনেসটা করতে হচ্ছে, যেহেতু তাদের এমপ্লয়িরা একটা অনেক বেশি ডিস্টেন্সকে কভার করতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে যে ফুলফিলমেন্ট নেটওয়ার্কটা তাদের কনফাইন্ড হয়ে যাচ্ছে। আর যখন এরকম আমরা পার্টনারশিপ নেটওয়ার্কের মাধ্যমে বিজনেসটা করতে পারে, তখন সে অনেক মাস মার্কেট এটাকে কভার করা পসিবল। তাহলে আমরা একদম এই চ্যাপ্টারের শুরুতে যে এক্সাম্পলটা দেখছিলাম, যে আমার সাপ্লায়ারের ক্ষেত্রে ডেল এর সাপ্লায়ার হচ্ছে ইন্টেল। তাহলে ইন্টেল গুলাই বেসিক্যালি ডেল কম্পিউটারের চিপস গুলোকে তৈরি করতেছে। তাহলে আমার ইন্টেলের সাকসেস স্টোরির মাধ্যমে কিন্তু ডেলের সাকসেস স্টোরি এটা ডিফাইন্ড হবে। আরেকটা হচ্ছে যে অন্যান্য কি রিলেশনশিপ, যেরকম আমরা এরকম বলতে পারি যে আহ, আমার যে কম্পিটিটর যারা আছে, কম্পিটিটররা এবং আমরা, মানে যেমন দুইটা রেস্টুরেন্ট সেম ডেলিভারি নেটওয়ার্ক ইউজ করতেছে, এটা হইতে পারে। অথবা আমরা যদি এরকম বলি যে আমরা যেমন পস মেশিন যেগুলো আছে, তাহলে একই ব্যাংকের পস মেশিন কিন্তু মাল্টিপল দোকানগুলোতে আছে। তাহলে আমরা একটা সেম নেটওয়ার্ক, এটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, সেম নেটওয়ার্কটাই আমরা মাল্টিপল প্লেসে ইউজ করা হচ্ছে। তাহলে এটাও এক ধরনের আমরা বলবো পার্টনারশিপ নেটওয়ার্ক। আচ্ছা, এছাড়া বিজনেস পার্টনার হিসেবে আমরা কি কি ধরনের বিজনেস পার্টনার হইতে পারে? একটাকে আমরা বলি হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার বলতে আমরা দুইটা বা তার চাইতে বেশি ফার্ম মিলে একসাথে কি করবে, আহ, এদের কমন কিছু রিসোর্স থাকবে, যে রিসোর্স গুলো সবাই মিলে ইউজ করবে। যেমন এরকম আমরা আহ, আমাদের ইউনিভার্সিটি দেখি যে আমাদের কিছু কমন অডিটোরিয়াম থাকে বা কমন স্পেস থাকে, যে স্পেস গুলা মাল্টিপল ব্যাচ বা মাল্টিপল ডিপার্টমেন্ট তারা ওইগুলোকে শেয়ার্ড স্পেস হিসেবে ইউজ করে। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক। যেমন আমরা বললাম যে কোনো একটা কোম্পানি দেখা যাচ্ছে যে এই নেটওয়ার্ক সিস্টেমটাকে আমরা বলতেছি হাব অ্যান্ড হুইল কনফিগারেশন। তাহলে এইটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে যেমন হাবের সাথে বাকি প্রত্যেকটা স্প্রোকেট বা হুইলের প্রত্যেকটা অংশ কিন্তু ইন্টার কানেক্টেড বা লিঙ্কড, বা একটার সাথে একটা ডিপেন্ডেন্সি আছে। তাহলে আমরা এরকম একটা নেটওয়ার্ক তৈরি করলাম যে আমি আমার বিজনেসটা সাথে আমার সাপ্লায়ার, মাল্টিপল সাপ্লায়ার আছে, এদের সাথে একটা নেটওয়ার্ক। অথবা হইতে পারে যে আমার বিজনেস সাথে মাল্টিপল হোলসেল আছে, এদের সাথে একটা নেটওয়ার্ক। অথবা আমি আমার মাল্টিপল কম্পিটিটরের সাথে একটা নেটওয়ার্ক, এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে কনসোর্শিয়া বা কনসোর্শিয়াম। একটা একই ধরনের মানে মাল্টিপল অর্গানাইজেশন, কিন্তু দেখা যাচ্ছে তাদের একটা কমন গোল আছে বা সিমিলার টাইপের নিড আছে, তারা মিলে একসাথে কোনো একটা কর্পোরেশন তৈরি করলো। যেমন আমরা আহ, এরকম বলতে পারি যে এফডিসি, বিএফডিসি, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কর্পোরেশন। তাহলে যারা এই মিডিয়াতে কাজ করতেছে বা ফিল্মে যারা কাজ করতেছে, তারা কিভাবে তাদের রাইটস গুলা প্রিজার্ভড হয় এই রিলেটেড তারা কাজগুলো করতেছে। অথবা আমরা বলতে পারি যে বিটিএমসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। অথবা তাহলে এইটা কি করবে, বাংলাদেশের যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেগুলো আছে
তারা এই কর্পোরেশনের মাধ্যমে কানেক্টেড থাকতেছে, কানেক্টেড থেকে তারা দেখা যাচ্ছে যে তাদের কমন যে নিড গুলো আছে বা কমন প্রবলেম যেগুলো আছে সেগুলা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কথা বলতেছে। অথবা আমরা যেহেতু ইঞ্জিনিয়ার হব তাহলে আমরা ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউশন আইইবি, ইনস্টিটিউট অফ বা আহ, অথবা এরকম ডিফারেন্ট প্রফেশনাল অর্গানাইজেশন আছে, লয়ারদের আছে, ডক্টরদের আছে। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি কনসোর্শিয়াম। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো একটা এগ্রিমেন্ট থাকে দুইটা কোম্পানির মধ্যে, দুইটা বা তার চেয়ে বেশি কোম্পানির মধ্যে। তারা দেখা যাচ্ছে যে কোনো জয়েন্ট ওনারশিপ নাই, জয়েন্ট ভেঞ্চারের মধ্যে মতো কোনো জয়েন্ট ওনারশিপ নাই, কিন্তু দেখা যাচ্ছে তাদের ভিতরে কোনো একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আছে বা এক্সচেঞ্জ আছে। যেমন একটা পার্টিকুলার দুইটা ইউনিভার্সিটির ভিতরে বলতে পারে যে 6 মান্থের জন্য আমরা স্টুডেন্ট এক্সচেঞ্জ করবো, এরকম হতে পারে। আহ, কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আর একটা ইউনিভার্সিটি যে 6 মান্থ তার মাল্টিপল কোর্স করবে, হয়তো ওই কোর্সগুলো ওইখানে ভালো, আর একটা ইউনিভার্সিটিতে অন্য কোর্সগুলো ভালো, এরকম 6 মাসের হতে পারে বা 1 বছরের হতে পারে, এরকম একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করবে, এটা হইতে পারে। তাহলে এগুলোকে আমরা বলতেছি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আরেকটা হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন। সাধারণত নন প্রফিট যারা থাকে তারা মিলে একসাথে দেখা যাচ্ছে যে একজনের আরেকজনের ট্রেড ইনফরমেশন গুলো নিয়ে দেখা যাচ্ছে যে কোনো লিগ্যাল কোনো ইস্যু থাকলে বা টেকনিক্যাল কোনো ইস্যু থাকলে বা ট্রেনিং রিলেটেড কোনো ইস্যু থাকলে দেখা যাচ্ছে এগুলো তারা অ্যাকোমোডেট করে ট্রাই করে। এইগুলোকে আমরা বলতেছি ট্রেড অ্যাসোসিয়েশনস। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এগুলো আমরা বললাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা আমাকে সেল হওয়ার আগ পর্যন্ত। আমরা এখন যখন সেল করব তাহলে এইটাকে আমরা বলতেছি কাস্টমার ইন্টারফেস। তাহলে কাস্টমার ইন্টারফেসে আমার ফার্মটা বা আমার কোম্পানিটা কাস্টমারের সাথে কিভাবে কম্পিট করে বা কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করে সেটাকে আমরা বলতেছি কাস্টমার ইন্টারফেস। যেমন অ্যামাজন কি করে, ডিফারেন্ট টাইপস অফ বুকস প্রোডাক্টস এগুলা ইন্টারনেটের মাধ্যমে সেল করে। আবার আমরা বার্নিস অ্যান্ড নোবেল যদি বলি, তারা দেখা যাচ্ছে যে অ্যামাজন ফার্স্ট শুরু হয়েছিল বুক সেলিং দিয়ে। তো একইভাবে বার্নিস অ্যান্ড নোবেল এটা ইউএস এর একটা টপ ব্র্যান্ড বই সেলিং এর জন্য, বুক সেলিং এর জন্য। তাদের ডিফারেন্ট বুক স্টোর আছে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে ট্রেডিশনাল বুক স্টোর, কিছু কিছু অনলাইনে পাওয়া যায়। বাট অ্যামাজনের কথা যদি বলি, তারা কিন্তু বিজনেসটা শুরুই করছিল টোটালি অনলাইনের মাধ্যমে। তাহলে আমরা কাস্টমার ইন্টারফেসের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার টার্গেট কাস্টমার কারা হবে, আর সেই টার্গেট কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলোকে বা নিড গুলোকে, অর্ডার গুলোকে আমরা কিভাবে ফুলফিল করব, বা তাদের আফটার সেল সার্ভিস আমরা কিভাবে সেই সাপোর্টটা দিব, আর আমার প্রাইসিং মডেলটা কিরকম হবে, ওই কাস্টমারকে আমাকে ধরে রাখার জন্য আমার প্রাইসিং মডেলটা কিরকম হবে। তাহলে কাস্টমার সেগমেন্ট অনুযায়ী এক একটা আমরা কোন কোন কাস্টমারকে টার্গেট করতেছি, মাল্টিপল কাস্টমারের জন্য কিন্তু সেগমেন্টটা আলাদা। তাহলে এক এক কাস্টমারের, এক এক সেগমেন্টের কাস্টমার এক এক রকম। তাহলে এক এক সেগমেন্টের কাস্টমাররা যেহেতু ডিস্টিংক্ট থাকবে, তাহলে তাদের কাছে যে প্রোডাক্ট বা ইনফরমেশন আমাকে পৌঁছাইতে হবে, এইটার চ্যানেলটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে। কারণ সব জায়গার কাস্টমার কিন্তু একই ধরনের চ্যানেল দিয়ে যে তাদেরকে মার্কেটিং করা যাবে বা একই ধরনের চ্যানেল দিয়ে তাদেরকে যে সার্ভিসটা দেওয়া যাবে, এটা কিন্তু নট ট্রু। রেদার এক এক ডিফারেন্ট মার্কেট সেগমেন্টের কাস্টমারদের জন্য আমার এই তাদের নিডটা ডিফারেন্ট, তাদের সেই নিড অনুযায়ী আমাকে সার্ভ করতে হবে। আরেকটা হচ্ছে যে তাহলে এই নিডটা সার্ভ করতে গেলে দেখা যাচ্ছে যে এক একজনকে আমরা যদি এক একভাবে হ্যান্ডেল করতেছি, তার মানে তাদের সাথে রিলেশনশিপটাও ডিফারেন্ট হচ্ছে, আবার একইভাবে প্রফিটেবিলিটিটাও ডিফারেন্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো একটা মার্কেট সেগমেন্টে তারা হয়তো লো প্রাইসে প্রোডাক্ট কিনতে চায়, তাহলে এখানে আমার মার্জিনটা কম রেখে তাদেরকে প্রোডাক্টটা সেল করতে হবে। অন্য কোথায় হয়তো হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে হবে, সেখানে হয়তো আমরা প্রফিট মার্জিন বেশি রাখার সুযোগ আছে। তাহলে দুই ধরনের মার্কেট স্ট্র্যাটেজি আমরা বলতেছি, একটাকে আমরা বলতেছি মাস মার্কেটকে আমরা সামনে রেখে করব, আর একটাকে আমরা বলতেছি নিশ মার্কেটকে সামনে রেখে। মাস মার্কেট বলতে যে সব কাস্টমারের জন্য আমরা অ্যাভেলেবেল ওপেন, আর একটা নিশ মার্কেটের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল কিছু বা সিলেক্টিভ কিছু কাস্টমারকে টার্গেট রেখে বা সিলেক্টিভ কিছু আইটেম কে আমরা সেল করতেছি, তাহলে সেটাকে আমরা বলতেছি নিশ মার্কেটের সামনে রেখে। আরেকটা হতে পারে যেমন
সেগমেন্টেড মার্কেট, যেমন কোন একটা ব্র্যান্ড তারা শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, তাহলে কি একটা টোটাল সবকিছু যে পাওয়া যাচ্ছে ব্যাপারটা এরকম না। আরেকটা হতে পারে যে ডাইভার্সিফাইড মার্কেট, দেখা যাচ্ছে যে আহ, এটা এক্সাম্পল হিসেবে বাসের এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা যে কোনো এইজ এইজ গ্রুপ অথবা যে কোনো জেন্ডার গ্রুপ বাস ইউজ করতে পারে বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারে। অথবা আমরা টি এর কথা যদি বলি, দেখা যাচ্ছে যে এটাও ডাইভার্সিফাইড মার্কেট। আরেকটা হতে পারে যে মাল্টি সাইট প্ল্যাটফর্ম, যেমন ইবের কথা যদি বলি, আহ, এখন অ্যামাজন অনেকটা এরকম, দেখা যাচ্ছে যে মাল্টিপল সেলার এই প্ল্যাটফর্মটা ইউজ করে সেল করতে পারতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি মাল্টি সাইটেড প্ল্যাটফর্ম। থার্ড যে স্টেজটা ছিল সেটাকে আমরা বলছিলাম প্রাইসিং স্ট্রাকচার। আমার কোম্পানির প্রোডাক্টের প্রাইসটা কিরকম হবে, এক একটা প্রাইস মডেলটা একটু আগেই বললাম যে এক একটা মার্কেট সেগমেন্ট অনুযায়ী আমার প্রাইসিং মডেলটা ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, তাহলে কাস্টমারকে ধরে রাখার জন্য আমার তিন ধরনের জিনিস আমরা স্ট্র্যাটেজি নিতে হয়। একটাকে আমরা বলতেছি কাস্টমার অ্যাকুইজিশন। তাহলে আগে কিছু কাস্টমার ছিল না, এখন আমি নতুন কিছু কাস্টমার বেস তৈরি করলাম, এটাকে আমরা বলতেছি কাস্টমার অ্যাকুইজিশন। আর কারেন্ট যে কাস্টমার গুলো আছে তাদেরকে আমরা তারা যাতে রেগুলার আমার কাস্টমার হিসেবে থাকে, এটাকে আমরা বলতেছি কাস্টমার রিটেনশন। আর কিছু দেখা যাচ্ছে কিছু অফার দিয়ে বা প্রমোশন দিয়ে আমরা যখন সেলস বুস্ট করি বা কাস্টমারকে নিয়ে আসি, হয়তো তারা ওই কাস্টমার আমার রেগুলার কাস্টমার না, রেগুলার কাস্টমার না, কিন্তু দেখা যাচ্ছে ওই প্রমোশনের মাধ্যমে আমি ওই সমস্ত কাস্টমার আমার বিজনেস থেকে প্রোডাক্ট পারচেস করলো, তাহলে এটার দ্বারা আমার সেলসটা বুস্ট হলো। কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে আমার কি কিভাবে আমরা কাস্টমার রিলেশনশিপটাকে ম্যানেজ করতে পারি, একটা হতে পারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। যেমন আমরা এরকম শুনি যে আহ, ধরো জিমের ক্ষেত্রে কি বলেছে, ইন্ডিভিজুয়ালাইজড অ্যাসিস্ট্যান্স, মানে একজন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিম মেম্বারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা টার্গেট অনুযায়ী দেখা যাচ্ছে জিমের যে ট্রেনার থাকে তার জন্য আলাদা আলাদা ভাবে তাকে ট্রেন আপ করতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। আরেকটা হতে পারে যে ডেডিকেটেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, তার মানে ইন্ডিভিজুয়াল ভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্স না দিয়ে দেখা যাচ্ছে যে একজন টোটালি তার জন্য ডেডিকেটেড, দেখা যাচ্ছে সে অন্য কোনো কাস্টমারকে সার্ভ করতেছে না, প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা করে এমপ্লয়ি দেখা যাচ্ছে ডেডিকেটেড। আমরা এরকম যদি এক্সাম্পল বলি, দেখা যাচ্ছে যে মাল্টিপল বিজনেস আছে, যেমন ব্যাংকের কথা যদি বলি, যে লোন লোন গুলাকে অ্যাপ্রুভাল করে বা লোন গুলাকে প্রসেসিং করে, সে দেখা যাচ্ছে শুধুমাত্র ওই লোনেরই প্রসেসিংটা করতেছে। আবার কিছু ডেস্ক আছে যারা শুধুমাত্র কর্পোরেট ব্যাংকিং যেটা সেইটাকে তারা দেখাশোনা করতেছে, তাহলে এইগুলোকে আমরা বলতে পারি ডেডিকেটেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। আবার কিছু জিনিস হতে পারে অটোমেটেড সার্ভিসেস, যে কাস্টমার নিজেই ইনস্ট্রাকশন দেখে সে এইটাকে সহজে করতে পারবে। আর একটা যে কিছু হতে পারে যে কমিউনিটি সেল, যেমন ক্যাম্পাস সেল, আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে দেখি যে দেখা যাচ্ছে যে ছোট ছোট নতুন বিজনেস ওনাররা তাদের প্রোডাক্ট গুলাকে শোকেস করে এবং তারা এখান থেকে সেল করতেছে, তাহলে এরকম করার মাধ্যমে দেখা যাচ্ছে তার একটা কমিউনিটি তৈরি হচ্ছে। আরেকটা যে কো ক্রিয়েশন, দেখা যাচ্ছে যে কাস্টমার এবং সাপ্লায়ার একসাথে মিলে কোনো কিছু একটা টার্গেট অ্যাচিভ করার যখন ট্রাই করে, এইভাবে একটা বিজনেস তৈরি হতে পারে বা কাস্টমারের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ তৈরি হতে পারে। আচ্ছা, এখন আমরা এটা তো বুঝতে পারলাম যে আমরা কাস্টমারকে কিভাবে রিটেন করব বা নতুন কাস্টমার কিভাবে নিয়ে আসবো বা বুস্ট আপ সেল করব, বাট আমরা রেভিনিউটা কিভাবে নিব এইটাও আবার কিছু জিনিসের উপর ডিপেন্ড করে বা কিছু স্ট্র্যাটেজি থাকতে পারে। একটা যে আমার কারেন্ট যে অ্যাসেট আছে এই অ্যাসেট গুলোকে সেল করে দিলাম, আমার একটা মেশিনারি আছে, ওই মেশিনারিজটা আমি এখন আর ইউজ করবো না বা আমার ক্যাপাসিটি বেশি আছে, আমি একটা মেশিনারি সেল করে দিলাম, তাহলে এইটা একটা অ্যাসেট জেনারেট হলো। আর এক ভাবে অ্যাসেট জেনারেট হতে পারে যে আমরা যেমন ইন্টারনেট ইউজ করলে আমরা টাকা দিয়ে ইন্টারনেট ভলিউম পারচেস করি ফোনে,
তাহলে এই যে ইন্টারনেট ভলিউম কিনতেছি, এইটার জন্য কি আমার তো যারা টেলিকম কোম্পানি যেগুলো আছে তাদের কিন্তু আলাদাভাবে যে খরচ হচ্ছে বেশি এরকম না, কিন্তু দেখা যাচ্ছে যে এক এক ধরনের বেস ওয়াইজ একটা ইউজেস ফি আছে। আরেকটা হতে পারে সাবস্ক্রিপশন ফি, যেমন আমরা বলি যে মান্থলি সাবস্ক্রিপশন বা ডেইলি সাবস্ক্রিপশন বা হতে পারে যে ইয়ারলি সাবস্ক্রিপশন, তাহলে এগুলোকে আমরা বলতেছি সাবস্ক্রিপশন ফি। আরেকটা হতে পারে যে আমরা কোন আইটেম, যেমন অ্যামাজনে দেখা যায় যে কোন একটা বুক অথবা কোন একটা মুভি তারা রেন্ট করতে পারে, তার মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য আমি ইউজ করতে পারবো, এরকম যদি দেয় এটাকে আমরা বলতেছি রেন্টিং বা লিজিং। আরেকটা হতে পারে যে আমি আমার কোম্পানির ওয়েবসাইটে বা আমি দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা, এটাকে আমরা টেলিমার্কেটিং বলতে পারি আমরা, অথবা অনলাইন মার্কেটিং বলতে পারি, তাহলে এরকম অ্যাডভার্টাইজ শো করে আমরা এখান থেকে রেভিনিউ জেনারেট করতেছি, এটাও হতে পারে। আমার তাহলে ওই যে স্ট্র্যাটেজিক রিসোর্স গুলো যে থাকবে, এই রিসোর্স গুলো আবার কি কি ধরনের হইতে পারে? একটা হইতে পারে ফিজিক্যাল রিসোর্সের, যে আমার কোনো একটা মেশিনারিজ আছে, এটা তো সহজে আমরা বুঝতে পারি যে আমার কোনো একটা মেশিনারিজ আছে, তাহলে সেটা আমার একটা রিসোর্স। আরেকটা হতে পারে যে আমার কিছু ইন্টেলেকচুয়াল রিসোর্স আছে, যে আমার কোম্পানি আমার কোম্পানির যারা এমপ্লয়ি আছে তারা কতটা ইন্টেলেকচুয়ালি সাউন্ড, বা তারা কিভাবে আহ, আমার বিজনেসটাকে আগায় নিয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল রিসোর্স। আর এটা হচ্ছে হিউম্যান রিসোর্স, নর্মালি আমার ওয়ার্কফোর্স ওভারঅলি তারা কতটুকু কম্পিটেন্ট, এটাকে আমরা বলতেছি হিউম্যান রিসোর্স। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্স, সেটা হচ্ছে যে আমার কোনো একটা বিজনেস মার্কেটে আমার কতটুকু ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে, বা আমি কতটুকু ইনভেস্টমেন্ট করতে পারতেছি, বা কতটুকু আমার মার্কেটিং বাজেট আছে, ওভারঅল বাজেট, এগুলোকে কনসিডার করে আমরা বলতেছি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। আমার মার্কেটের ক্ষেত্রে আমার কি অ্যাক্টিভিটিস কিরকম, একটা হচ্ছে যে আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছি, তাহলে এটাকে আমরা বলতেছি প্রোডাকশন সার্ভিসেস। আর একটা হইতে পারে যে আমরা একটা বিজনেস কনসালটেন্ট, কোন একটা কোম্পানির একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা সলভ করে দিচ্ছি, তাহলে এটাকে আমরা বলতেছি প্রবলেম সলভিং। তাহলে আমরা আসলে কি জেনারেট করতেছি, এইটা এইটা আমার কাস্টমারকে বুঝাইতে হবে, বা কাস্টমারকে এই রিলেটেড আমার মার্কেটিং করতে হবে। আরেকটা হচ্ছে যে আমি আমার বিজনেস মডেলটা কিরকম হবে, আমার কোনো একটা নতুন টেকনোলজি আছে কিনা, বা আমার মার্কেটের কোনো একটা এমার্জিং নিড আছে কিনা, মানে কাস্টমাররা সবাই কোনো একটা জিনিস ফিল করতেছে, এইটাকে এই ধরনের জিনিসগুলোকে অ্যাড্রেস করাকে আমরা বলতেছি এমার্জিং নিড। আরেকটা হচ্ছে সেই অনুযায়ী, ওরকম নিড অনুযায়ী আমার বিজনেস মডেলটাকে আমি যখন ট্রান্সফর্ম করব, মানে আমার ট্রেডিশনাল বিজনেস থেকে আমি আমার বিজনেস মডেলটাকে ট্রান্সফর্ম করে দেখা যাচ্ছে যে আমার নতুন কোন একটা মডেল আমি ডেভেলপ করতেছি, তাহলে এইটাও কিন্তু আমার কাস্টমারকে জানাইতে হবে। তাহলে আমার নতুন কোনো টেকনোলজি আসলে, যে আমরা এই টেকনোলজি ইউজ করে আমরা বিজনেসটা করতেছি, বা আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই টেকনোলজি গুলো ইউজ করতেছি। যেমন আমরা দেখি যে ওয়াটার পিউরিফায়ার অথবা ওয়াটার ফিল্টার, এইটা কি টেকনোলজি ইউজ করতেছে, এইটা কিন্তু বলে দেখা যাচ্ছে কাস্টমারকে দেখা যাচ্ছে যে আহ, এইটাকে এনশিওর করার ট্রাই, মানে কাস্টমারকে মোটিভেট করার, বা কাস্টমারকে রিটার্ন করার ট্রাই করে। তাহলে আমরা এভাবে যদি দেখি যে আমরা কোনো একটা বিজনেস মার্কেট বা কোনো একটা বিজনেস সাকসেসফুল হওয়ার জন্য আমার 6টা স্ট্র্যাটেজি আছে। 6টা স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটাকে আমরা বলতেছি পার্সোনালাইজেশন। পার্সোনালাইজেশন ক্ষেত্রে আমরা কি দেখলাম, একটাকে আমরা বলতেছিলাম যে কাস্টমাইজেশন, মাস কাস্টমাইজেশন, আর একটাকে বলতেছিলাম ইন্ডিভিজুয়াল কাস্টমাইজেশন। আবার ক্লোজড লুপ সিস্টেমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকম হতে পারে যে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতেছি, এইটা প্রোডাক্টটা এন্ড অফ লাইফ সাইকেল শেষে এটাকে আমরা আবার রিসাইকেল করতেছি, রিসাইকেল করে ওইটাকে আমি আবার কোনো একটা প্রোডাক্ট ইউজ করতেছি, তাহলে এভাবে করে এটাকে আমরা যখন রিসাইক্লিং হবে তখন এটাকে আমরা বলতে পারি ক্লোজ লুপ। অ্যাসেট শেয়ারিং বললাম যে আমরা কম্পিটিটররা অথবা অ্যাসেট শেয়ার করে আমরা জয়েন্ট ভেঞ্চর বা কনসোর্শিয়াম এরকম মাল্টিপল ভাবে একসাথে কানেক্টেড হতে পারি। প্রাইসিং স্ট্র্যাটেজিতে বললাম যে আমরা
আমাদের ইউজেস বেসড হইতে পারে, আর একটা হতে পারে সাবস্ক্রিপশন বেসড হইতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট বেসড হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমার এক একটা প্রাইসিং। আর একটা হচ্ছে কোলাবোরেটিভ ইকোসিস্টেম। যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলোর কথা বলি, তাহলে এদের ভিতরে তো ইনফরমেশন স্টোর করা নাই। তাহলে এরা কি করতেছে, একটা ইকোসিস্টেমে বা অনলাইনে অ্যাভেলেবেল ডাটা থেকে তারা ট্রেইনড আপ হচ্ছে, বা ইনস্ট্যান্টলি তারা দেখা যাচ্ছে কোলাবোরেট করতেছে অনলাইন ডাটার সাথে। তাহলে এটা একটা কোলাবোরেটিভ ইকোসিস্টেম বলতে পারি। তাহলে এআই, বিগ ডাটা বা রোবোটিক্স দেখা যাচ্ছে এরা একটা কোলাবোরেটিভ ইকোসিস্টেম। আর একটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে অ্যাজিলিটি। আমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকলো, সেটা হচ্ছে যে আহ, কোনো একটা কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে বা মার্কেট চেঞ্জের সাথে আমি কতটুকু আমার চেঞ্জ করতে পারি আমার বিজনেস মডেলটা, বা কতটুকু ট্রান্সফর্ম করতে পারি, বা কোনো একটা নিড বেসিসে আমার বিজনেস মডেলটা কিভাবে আমি অ্যাডাপ্ট করে নিব, বা অ্যাডাপ্টিবিলিটি, এটাকে আমরা বলতে পারি অ্যাজিলিটি। তাহলে আমরা এই ইনোভেশন সাকসেস যেগুলা এই ছয়টার সাথে লেফট সাইডে আমরা কে বলতেছি টেক ট্রেডস, মানে আমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিরকম। আর রাইট সাইডের যে কলামটা সেটা হচ্ছে আমার মার্কেট নিডটা কিরকম। তাহলে এই কি ইনভেনশন সাকসেসের সাথে কোনটার সাথে কি রিলেশন, সেটা আমরা এখানে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, পার্সোনালাইজেশনের ক্ষেত্রে আমরা এরকম কোর্স এর নাম সবাই শুনছি। তাহলে দেখা যাচ্ছে যে এক একজনের রিকোয়ার্ড অনুযায়ী, এক একজনের স্কিল অনুযায়ী কোর্সের যে কন্টেন্ট গুলা, এইটা দেখা যাচ্ছে কাস্টমাইজ হয়ে আসে। বা এক একজন এক এক কোর্স করতে পারে, তার যে কোর্সটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সে কোর্সের আর কোর্সগুলোকে রেজিস্ট্রেশন করতে পারে। আচ্ছা, ক্লোজ লুপ সিস্টেমে আমরা অলরেডি বললাম যে একটা ম্যানুফ্যাকচারিং করলো, ইউজ করলো, ডিসপোজাল করে ফেললো, সেই ডিসপোজাল প্রোডাক্টটা আবার যখন নতুন একটা ম্যানুফ্যাকচারিং এ ইউজ হবে, তখন আমরা সেটাকে বলতেছি একটা ক্লোজ লুপ সিস্টেম। তাহলে তাহলে নতুন ভাবে ইউজ করতে হলে আমাকে রিসাইক্লিং করতে হবে। তাহলে এইভাবে আমরা ওভারঅল ন্যাচারাল রিসোর্সকে আমরা কম ইউজ করতেছি, তাহলে ওভারঅল রিসোর্সের কস্টটা কমে যাচ্ছে। অ্যাসেট শেয়ারিং, আমরা এয়ারবিএনবির নাম সবাই শুনছি। দেখা যাচ্ছে যে কোনো একজনের একটা রুম স্পেয়ার আছে, সেই এই রুমটাকে দেখা যাচ্ছে যে কাস্টমারকে রেন্ট দিচ্ছে, নাইট বেসিস বা মান্থলি বেসিস, এভাবে রেন্ট দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাসেট শেয়ারিং। আবার ইউজেস বেসড প্রাইসিং, দেখা যাচ্ছে যে কোনো একটা কাস্টমার দেখা যাচ্ছে যে ডিরেক্ট কোনো একটা সার্ভিস পারচেজ না করে, বা কোনো একটা জিনিস পারচেজ না করে, দেখা যাচ্ছে যে তার ইউজ অনুযায়ী, যেমন পে অ্যাজ ইউ গো, তার মানে সে যতটুকু ইউজ করবে সেই অনুযায়ী সে পেমেন্ট করবে, এরকম হতে পারে। তাহলে ইউজেস বেসড প্রাইসিং। আর এটা হতে পারে কোলাবোরেটিভ ইকোসিস্টেম। আমরা বললাম যে যখন আমরা কোনো একটা ইকোসিস্টেমে এআই বা এলএলএম এরা দেখা যাচ্ছে লার্জ অনলাইন প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেট করতেছে। আবার হইতে পারে যে আহ, আহ, উম, আমরা এরকম যেমন আমরা কি করলাম, ম্যাপ গুলা দেখা যাচ্ছে যে আমাদের ডিফারেন্ট ডেলিভারি সিস্টেম আর ম্যাপের সাথে একটা কোলাবোরেশন হচ্ছে। পাঠাও ম্যাপ অথবা গুগল ম্যাপ, গুগল ম্যাপ থেকে ইনফরমেশন পাঠাও ম্যাপ হচ্ছে নিচ্ছে, অথবা উবারের ম্যাপ গুগল থেকে ইনফরমেশন নিচ্ছে। তাহলে এটা একটা কোলাবোরেটিভ ইকোসিস্টেম হতে পারে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাজিলিটি। মানে অ্যাজিলিটি বেসিক্যালি হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। কোনো একটা ট্রেন্ড চেঞ্জের ফলে বা সিস্টেম চেঞ্জের ফলে আমরা ওই চেঞ্জটাকে কিভাবে অ্যাডাপ্ট করতেছি, সেটাকে আমরা বলতেছি অ্যাজিলিটি। তাহলে আমরা অ্যাজিলিটির ক্ষেত্রে আমরা এই যে অ্যাজিলিটি, তাহলে এই যে ছয়টা যে স্ট্র্যাটেজি, পার্সোনালাইজেশন, ক্লোজ লুপ, অ্যাসেট শেয়ারিং, ইউজেস বেসড প্রাইসিং, কোলাবোরেটিভ ইকোসিস্টেম, আর হচ্ছে অ্যাজিলিটি, এই ছয়টা সিস্টেমে আমরা এইখানে কিছু 11টা কোম্পানির এক্সাম্পল দেওয়া আছে, যে কোন কোম্পানিগুলা কোন জিনিসগুলা তারা প্র্যাকটিস করে। যেমন এয়ারবিএনবি, তারা তাদের পার্সোনালাইজেশন আছে, তাদের এইখানে ক্লোজ লুপ নাই, অ্যাসেট শেয়ারিং আছে, কোলাবোরেটিভ ইকোসিস্টেম এটা আছে, অ্যাজিলিটি আছে। তাহলে এইখানে আমরা ছয়ের ভিতরে 4, বা আলিবাবার ক্ষেত্রে 3। তো এরকম করে আমার হচ্ছে স্কোরিং গুলো দেওয়া আছে। তো এখানে দুইটা এক্সাম্পল বলছে, যে কোনো একটা ম্যাক্সিমাম আমরা বলতে পারি যে ডেলের হচ্ছে
4, আবার সবচেয়ে মিনিমাম হচ্ছে ইটসি একটা রিটেল চেইন, এটা হচ্ছে 1, অ্যামাজনের 4। আচ্ছা, তাহলে আমরা বিজনেস মডেল লাস্ট দিনের লাস্ট টুয়েসডে আর আজকের লেকচার থেকে আমরা যতটুকু আইডিয়া নিলাম সেটা হচ্ছে যে কোন একটা নিউ ভেঞ্চার বা কোন একটা নিউ বিজনেস সে দেখবে কিভাবে সে একটা হলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করবে, কিভাবে সে মার্কেটে পেনিট্রেট করবে, প্লাস মার্কেটের কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে বা কারেন্ট কাস্টমারকে সে রিটেন করবে, কিভাবে তার প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করবে, এই সব কিছু মিলে তার হলিস্টিক ভাবে খেয়াল করতে হবে সে কোন মডেলে বিজনেসটা করবে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমাকে তো কাস্টমারকে ধরে রাখতে হবে বা কাস্টমার যাতে প্রোডাক্টটা কিনে এটাকে আমার এনশিওর করতে হবে। তো এই কারণে আমার প্রত্যেকটা প্রাইমারি যে এলিমেন্ট যেগুলো আছে বিজনেস মডেলের প্রত্যেকটাকে আমাকে ক্লোজ অ্যাটেনশন দিয়ে আমাকে মডেলটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকের আমাদের Recording তাহলে এই চ্যাপ্টার stopped. এখানে শেষ। আমরা তাহলে তাহমিদুজ্জামান, ফারহান, Present, sir. ঋতু, Yes, sir. অর্ণব, Present, sir. জাইফ, মুনতাকিবুল হক, আফরিন, মুশফিয়া মেহজাবিন, Present, sir. জ্যোতির্ময় ঘোষ, মেহেদী হাসান, Yes, sir. নাবিল, Yes, sir. Yes, sir. নিশাত ফারিহা, অদিতি, Present, sir. স্নেহা, সামি, প্রসেনজিৎ, রাকিবুল ইসলাম, সাহিম, Yes, sir. কাব্য, নাজমুল হক, Yes, sir. কাব্য, শ্রাবন্তী, মায়ামি, Present, sir. শ্রাবন্তী, রিয়াদ হাসান, সানজিদা, Present, sir. তামিম, Yes, sir. শাওন, Present, sir. নীলাভ, সিনথিয়া, Sir, present, sir. আবিদ ফয়সাল, বিপ্রদাস, সিয়াম, সুবর্ণদীপ, Present, sir.
আবরার, Yes, sir. তৌসিফ, তাহমিদ, নাহিয়ান, মৌরি, Present, sir. ধ্রুব দাস, Present, sir. তাজ, নজরুল ইসলাম, Present, sir. নিপুণ, Present, sir. হাসানুল্লাহ, সাবাহ বিন মান্নান, হাসান শিহাব সরকার, Yes, sir. স্যার 120 স্যার 120 স্যার প্রেজেন্ট দিয়েছে ইয়েতে চ্যাটে। যে চ্যাটে। স্যার 200। ঠিক আছে, তাহলে আমাদের বুধবারে কি ক্লাস হবে তো না? জি স্যার হবে। আচ্ছা, ঠিক আছে।